আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দ্য ফিনিক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা 2024 সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব শুধুমাত্র লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান বিষয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে। শুধু প্রশ্ন বলবো না, যে কটা ইম্পর্টেন্ট টপিক আছে, যে টপিকগুলো থেকে তোমাদের কাছে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি, সেগুলো সম্পর্কে। আমি তোমাদেরকে বলবো না যে এগুলো ছাড়া আর কিছু করবে না, কিন্তু তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট রাখবো যে এগুলোকে বাদ দিয়ে অন্য কিছু করে যাবে না। এগুলোকে আগে করবে, করার পর তোমাদের ইচ্ছা মতো যা খুশি তোমরা পড়ে যাও। পড়ার কোনো বিকল্প নেই, তোমরা যতটা পড়বে ততটাই তোমাদের লাভ। আমি শুধু তোমাদের কাছে কিছু সাহায্য নিয়ে এসেছি। তো দেখো, প্রথমেই যদি দেখি, প্রথম যে ইউনিট তোমাদের আছে সেই ইউনিট থেকে কি কি 5 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন আসার জায়গা আছে, সেই জায়গাটা যদি তোমাদের কাছে আমি উপস্থাপন করতে যাই, তো প্রথমেই আমি তোমাদের কাছে যেটা বলতে চাইবো যে এই চ্যাপ্টার থেকে 5 নাম্বারের ক্ষেত্রে যেটা আসার সবথেকে বড় সম্ভাবনা আছে সেটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কন কার কার? নিউরন এবং প্রতিবর্ত পথ। নিউরন এবং প্রতিবর্ত পথ, যেটাকে আর একটা রিপ্লেস আর্ক বলা হয়, সেই সম্পর্কে। এটা তোমাদের চিহ্নিত চিত্র দেবে, মানে তোমাদের চিত্রটা অঙ্কন করতে দেবে এবং তার সাথে কিছু পয়েন্ট ওরা বলে দেবে যে জায়গাগুলোকে তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে। একদম সুন্দরভাবে তোমরা যদি চিত্রটা আঁকো এবং যে যে পয়েন্টগুলো ওরা বলছে সেই পয়েন্টগুলো যদি তোমরা পয়েন্টিং করে দিতে পারো, তাহলেই তোমরা এখান থেকে 5 নাম্বার পেয়ে যেতে পারো খুব ইজিলি। এরপর আসি পরের কিছু প্রশ্ন সম্পর্কে। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে, 5 নাম্বার বা 3 নাম্বারে কি কি প্রশ্ন হতে পারে, কি কি? আমরা যদি উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে যাই, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে 2 নম্বর যে প্রশ্নটা আমি লিখে রেখেছি, কৃত্রিম হরমোনের ভূমিকা। কৃত্রিম হরমোনের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এর ক্ষেত্রে এখানে আর একটা কোশ্চেনও তোমরা করতে পারো, যেটা আমার এখানে লেখা নেই, সেটা হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন কি ভূমিকা প্রয়োগ করে, বা কি কি প্রভাব আছে, অক্সিনের কি প্রভাব আছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে, সেইটা তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেটা তোমার 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে। এরপর প্রাণী হরমোনের ক্ষেত্রে যদি আসি, প্রাণী হরমোনের ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্সের জায়গাটা হচ্ছে 1. ক্যালোরিজেনিক হরমোন কি, তার কাজ কি, এটা একটা আছে। তোমরা জানো ক্যালোরিজেনিক হরমোন থাইরয়েডকে বলা হয়, সে ক্যালোরিজেনিক হরমোন কি, তার কাজ কি। বা এখান থেকে এই প্রশ্নও আসতে পারে যে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে, সেটা কোথা থেকে নিঃসৃত হয়, এটাও হতে পারে, তার কাজ লেখো। এইখানটা তোমাদের ভেঙে ভেঙে দেবে, মানে ডিরেক্ট 5 নাম্বার দেবে না, কিন্তু ভেঙে ভেঙে কিছু দেবে। এছাড়াও আসতে পারে যে কোন হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত যে কোনো হরমোনের কাজ। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত যে কোনো হরমোন, থাইরয়েড হরমোন আছে T3, T4, থাইরোক্যালসিটোনিন, তোমরা জানো, সেগুলোর কাজ তোমাদের লিখতে হতে পারে। এই জিনিসগুলো এখান থেকে আসতে পারে। এছাড়া এখানে আর একটা প্রশ্ন আমার লেখা নেই যেটা প্রাণী হরমোন থেকে, সেটা হচ্ছে তোমাদের যেটা আমাদের যে গোনাডোট্রপিক যে হরমোনগুলো আছে, FSH, LH, এগুলো সব শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। আমি তো এখানে শুধু 5 নাম্বার বা 3 নাম্বারের ক্ষেত্রে নিয়ে এসেছি প্রশ্নগুলো। এছাড়া তোমরা এখান থেকে FSH, LH, তারপরে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো তোমাদের 2 নাম্বারে আসতে পারে, এগুলো তোমাদের 2 নাম্বারের আসতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা সেটা করবে। এরপর দেখো 5 নাম্বারে আর একটা যেটা আছে ফিডব্যাক প্রক্রিয়া। ফিডব্যাক প্রক্রিয়াটা তোমাদের উদাহরণের সাহায্যে বর্ণনা করতে দেবে। যদি দেয় ফিডব্যাক প্রক্রিয়া কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসবে না। ফিডব্যাক প্রক্রিয়া তোমাদেরকে একটা দেবে, সেটা উদাহরণের সাহায্যে বর্ণনা করতে বলবে। তো প্রথম চ্যাপ্টার থেকে তোমরা এই কটা প্রশ্ন অবশ্যই করবে। এগুলো বাদ দিয়ে কোনো কিছু, মানে এগুলোকে তো অবশ্যই করবে, এগুলোর পরেও তোমরা যদি কিছু করতে চাও অবশ্যই করবে, কিন্তু এগুলোকে বাদ দিয়ে কিছু করবে না। এরপর আসে তোমাদের ইউনিট 2 যেটা আছে, বা চ্যাপ্টার 2। ইউনিট 2তে তোমরা ক্রোমোজোম পাবে। এখানে প্রথমেই একটা দিই যে এখান থেকে যদি কোনো ছবি আসে, ছবি এলে এখানে যেটা আসবে যে ক্রোমোজোমে, আমাদের যে ইউক্যারিওটিক ক্রোমোজোম আছে, সেই ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন চিত্রটা আসতে পারে। এক্ষেত্রে ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন চিত্র আসতে পারে। আর একটা আসতে পারে, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতির চিত্রসহ বর্ণনা। এখান থেকে এই দুটো আসতে পারে, ঠিক আছে? তো এই ইউনিট থেকে চিত্রের মধ্যে এই দুটো আসতে পারে, হলো। এরপর প্রশ্ন কি কি আসতে পারে? প্রশ্ন দেখো, তোমাদের কোষ বিভাজনের যে মানে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে, সেই ধাপগুলোর মধ্যে কোনো একটা ধাপের বৈশিষ্ট্য আগের বারে এসেছিল,
সেই হিসাবে না দিয়ে এবার এই ধরনের প্রশ্ন একটা আসতে পারে, সেটা হচ্ছে প্রোফেজ এবং টেলোফেজকে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া কেন বলে, তার ব্যাখ্যা চাইতে পারে। বেশ, ক্রোমোজোম, ডিএনএ আর জিন এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তোমাদের কাছে জানতে চাইতে পারে। যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, এটা ডিরেক্ট 5 নাম্বার দেবে না, এটা হয়তো 2 নাম্বার দেবে, তার সঙ্গে আরও কিছু কোশ্চেন থাকবে, বা এটা হয়তো 3 নাম্বার দেবে, তার সাথে আরও কিছু কোশ্চেন থাকবে। ডিরেক্ট 5 নাম্বার এটা নয়। প্রোফেজ এবং টেলোফেজ পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া যেটা, সেটাও ডিরেক্ট 5 নাম্বার দেবে না, সেটা হয়তো 4 নাম্বার দেবে, তার সাথে একটা কিছু ছোট প্রশ্ন, 1 নাম্বারের প্রশ্ন তোমাদের যোগ করে দিতে পারে, বা এটাকে 3 দিয়ে তার সাথে 2 নাম্বারের একটা প্রশ্ন যোগ করতে পারে। হলো, এখান থেকে ডিরেক্ট মানে একদম 5 নাম্বারের মতো যদি প্রশ্ন হয়, সেটা হবে ওই ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গস্থানিক গঠনচিত্র, মানে চিত্রতে কিছুটা নাম্বার থাকবে এবং তাতে কিছু পয়েন্টিং তোমাদের করতে দেবে, কিছু চিহ্নিত করতে দেবে, সেই চিহ্নিতগুলো ওরা বলে দেবে, সেই অনুযায়ী তোমাদের চিহ্নিত করতে হবে। তো তাতে হয়তো 2 নাম্বার দেবে, এইভাবে এখানে 5 নাম্বার দেবে। বাকি সমস্ত প্রশ্নই তোমাদের ভেঙে ভেঙে থাকবে। এরপরে যেটা বললাম, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি আলোচনা করো, সেটা তো তোমাদের বললাম, ওটাও চিত্রসহ তোমাদের দিতে পারে। চিত্রতে হয়তো 2 নাম্বার দিল, পদ্ধতিটাতে 3 নাম্বার দিল, ভেঙে দিল। আর একটা প্রশ্ন, ফার্নের যনুক্রম রেখচিত্রের সাহায্যে লেখো। দেখো, ফার্নের যনুক্রমটা 5 নাম্বারের প্রশ্ন নয়। ফার্নের যনুক্রমটা রেখচিত্রের সাহায্যে যদি লিখতে বলে, সেটা তোমাদের রেখচিত্রটা দেবে, সেখানে তোমাদের 3 নাম্বার দেবে এবং তার সাথে 2 নাম্বারের কিছু না কিছু প্রশ্ন অ্যাড করে দেবে। তো ফার্নের যনুক্রমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে। এছাড়া কি আছে, স্বপরাগযোগ, ইতর পরাগযোগের পার্থক্য আসতে পারে। আর বিভিন্ন প্রকার যে বায়ুপরাগী ফুল, জলপরাগী ফুল, তোমাদের পক্ষী পরাগী ফুল, এই উদাহরণগুলো তোমরা করে যাবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আছে উদ্ভিদ এবং প্রাণী সাইটোকাইনেসিস মানে তোমরা জানো, উদ্ভিদের সাইটোপ্লাজমের যে বিভাজন পদ্ধতি তাকে সাইটোকাইনেসিস বলে, বা প্রাণীদেহের প্রাণীদেহের কোষে সাইটোপ্লাজমের যে বিভাজন পদ্ধতি তাকে প্রাণী সাইটোকাইনেসিস বলে। এই উদ্ভিদ এবং প্রাণীদের সাইটোকাইনেসিসের পার্থক্য বা কোনো একটা পদ্ধতি, যে উদ্ভিদ সাইটোকাইনেসিস পদ্ধতি লেখো বা প্রাণী সাইটোকাইনেসিস পদ্ধতি লেখো, এটা 2 নাম্বারের ভেঙে দিতে পারে, বা পার্থক্যও তোমাদের দিতে পারে, পার্থক্য আকারেও দিতে পারে। তো এখান থেকে এই কটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আমি কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কথা বলছি। এগুলো ছাড়াও আরও অনেক টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আমি একদম যেগুলো না পড়ে তোমরা যাবে না, যেগুলোতে অবশ্যই প্রশ্ন আসার একটা বিরাট সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরছি। এবার আসি ইউনিট 3তে। ইউনিট 3তে কী আছে? ইউনিট 3তে দেখো, মটর গাছ মানে বংশগতির যে চ্যাপ্টারটা, সেটা মটর গাছের নির্বাচনের মানে মেন্ডেল যে মটর গাছ নির্বাচন করেছিলেন, তার ক্ষেত্রে যে সুবিধা হয়েছিল মেন্ডেলের, সেটা আগেরবারে পড়েছিল। এবারে মটর গাছ নির্বাচনের কারণটা আসতে পারে মটর গাছের সাহায্যরা যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সেটা তোমাদের লিখতে দিতে পারে, মানে কোনটা প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, পরপর যে বীজের আকারের ক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন কোনটা, ফুলের বর্ণের ক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন কোনটা, মটর গাছের দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন কোনটা, এই হিসাবে তোমাদের কাছে আসতে পারে। এরপর মেন্ডেলের যে একসংকর জনন প্রক্রিয়া, সেই একসংকর জনন প্রক্রিয়া তোমাদের চেকার বোর্ড সহ উদাহরণ সহ একটা বর্ণনার মতো প্রশ্ন আসতে পারে। কোনো একটা প্রশ্ন দিল, দিয়ে বললো মেন্ডেলের একসংকর জনন প্রক্রিয়া চেকার বোর্ড সহ বর্ণনা করো, বা তোমাদের দিল একসংকর জননের সঙ্গে সম্পর্কিত যে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের কোন সূত্রটা একসংকর জননের সঙ্গে সম্পর্কিত, সেইটা তোমাদের দিতে পারে, সেইখান থেকে প্রশ্ন দিতে পারে। এছাড়া আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কিন্তু তোমরা একদম উদাহরণ সমেত চেকার বোর্ড সহ তৈরি করে যাবে। অসম্পূর্ণ প্রকটতা থেকে প্রশ্ন আসার বিরাট একটা সম্ভাবনা আছে। অসম্পূর্ণ প্রকটতা তোমাদের চেকার বোর্ড সহ বা উদাহরণ সহ প্রশ্ন দিতে পারে। হলো, আর যেগুলো বংশগতির জনিত যে রোগ আছে, যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলোর মধ্যে থেকে এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া। এই দুটো কিন্তু থ্যালাসেমিয়া রোগের জন্য কি কারণটা কি, কোন কোন ক্রোমোজোমের এর জন্য দায়ী, হিমোফিলিয়া রোগের কারণ কি, কোন কোন ক্রোমোজোমের জন্য দায়ী, এর ফলে এর প্রভাবে কি হতে পারে, কোনটা এক্স ক্রোমোজোম বাহিত, কোনটা অটোজোম বাহিত, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখে যাবে, কারণ এখান থেকে যেমন বড় কোশ্চেনও আসতে পারে, এখান থেকে শর্ট কোশ্চেনও প্রচুর আসতে পারে। তো থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগটা খুব ভালো করে দেখে যাবে। এরপর আসি তোমাদের যে ইউনিট 4, সেই ইউনিট ফোরে কী আছে? ইউনিট 4-এ আছে তোমাদের অভিব্যক্তি এবং অভিযোজন। সেখান থেকে তোমাদের ক্ষেত্রে মিলার এবং উরের পরীক্ষাটা একটা বর্ণনা চাইতে পারে, সংক্ষেপে একটা বর্ণনা চাইতে পারে, এটা 4 নাম্বারের আসতে পারে, তার সাথে একটা শর্ট কোশ্চেন দিতে পারে। এইটা একটা হতে পারে।
এছাড়া কি, এছাড়া তোমাদের যে সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গ আছে, সমসমস্ত অঙ্গ তার বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে করে যাবে, সমবৃত্তীয় অঙ্গ তারও বৈশিষ্ট্যগুলো করে যাবে এবং প্রত্যেকটার উদাহরণ সমেত করে যাবে। এমনকি এখান থেকে আর একটা প্রশ্ন যেটা এদের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে অভিসারী অভিযোজন এবং অপসারী অভিযোজন। এই অভিসারী এবং অপসারী অভিযোজনের যেটা, যে কোনটা সমসমস্ত অঙ্গের ক্ষেত্রে কাজ করে, কোনটা সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কাজ করে এবং কিভাবে কাজ করে উদাহরণ সহ। এটা কিন্তু খুব বড় নয়, এটা 2 নাম্বারের ক্ষেত্রে 2 নাম্বারের প্রশ্ন দেবে। সেই 2 নাম্বারের মধ্যে যে অভিসারী অভিযোজন, অপসারী অভিযোজন সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গের সাথে কিভাবে সম্পর্কিত, সেই জিনিসগুলো তোমাদের ভালো করে দেখে যেতে হবে। তো এইটা একটা দিতে পারে বা পার্থক্য আকারেও দিতে পারে। এরপর বলি ল্যামার্কের মতবাদ। আগের বারে ডারউইনের মতবাদ এসেছিল, তো এক্ষেত্রে ল্যামার্কের মতবাদটা খুবই ইম্পর্টেন্ট। আর ল্যামার্কের মতবাদের মধ্যেও আরও যেটা ইম্পর্টেন্ট, ল্যামার্কের যে মতবাদটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। ল্যামার্কের সমস্ত মতবাদগুলোই তো ইম্পর্টেন্ট, তার সাথে আরও যেটা মানে স্পেসিফিক্যালি যদি বলি, সেক্ষেত্রে ল্যামার্কের যে মতবাদটা ইম্পর্টেন্ট সেটা হলো অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। এরপর অভিযোজনের ক্ষেত্রে যদি দেখি, অভিযোজনের ক্ষেত্রে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট হবে, যেমন উটের মরু অভিযোজনটা খুব ইম্পর্টেন্ট, মানে উটের আরবিসির কী কী অভিযোজনজনিত পরিবর্তন হয়েছে, বা জল সঞ্চয়, উট জল সঞ্চয়ের জন্য তার কী কী অভিযোজনগত পরিবর্তন লক্ষ্য করা গেছে বা অভিযোজন দেখা গেছে, সেটা পড়তে পারে। লবণাম্ব উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ মানে সেক্ষেত্রে সুন্দরী গাছটা খুব ইম্পর্টেন্ট। লবণাম্ব উদ্ভিদের কী কী অভিযোজন হয়েছে বা নিউ ম্যাটাফোরের কাজ, নিউ ম্যাটাফোর মানে তোমরা জানো শ্বাসমূল। এটা তোমাদের এই ধরনের প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে দিতে পারে যে লবণের হাত থেকে বাঁচার জন্য সুন্দরী গাছ কিভাবে তার অভিযোজন করেছে, এইভাবেও তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। দুটো কিন্তু একই জিনিস, লবণাম্ব উদ্ভিদের অভিযোজন যেটা, সেটাই হচ্ছে লবণের হাত থেকে বা লবণ জলের হাত থেকে বাঁচার জন্য সুন্দরী গাছে কি অভিযোজন ঘটেছে। একই প্রশ্ন, অবশ্যই একই প্রশ্ন, তো এইটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া পায়রার বায়ুথলি, মাছের পটকা, এইগুলো থেকে 2 নাম্বারের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। মাছের পটকার যে গ্রন্থিগুলো আছে, কোন গ্রন্থিতে কি গ্যাস থাকে, তারপরে পায়রার যে বায়ুথলি, পায়রার যে 9টা বায়ুথলি আছে সেগুলো কি কাজ করে, এই অভিযোজনের কারণটা কি, এই ধরনের 2 নাম্বারের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে এই দুটো টপিক থেকে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন যুগের ঘোড়া। আমরা জানি একদম প্রাচীন যুগের ঘোড়া থেকে ইওসিন যুগের ঘোড়া, আমাদের একদম প্রাচীন যুগে সেই ইকুয়াস থেকে শুরু করে ইওহিপ্পাস, মেরিচিপ্পাস করে একদম পুরোটা সমস্ত যে ঘোড়ার প্রজাতিগুলো আছে, সেই প্রজাতিগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখে যাবে। ওটা যদি তোমাদের 5 নাম্বারের দেয়, ছক আকারে লিখতে দিতে পারে। তা না হলে এখান থেকে যদি প্রশ্ন মানে ধরো 3 বা 2 এ ভেঙে দেয়, সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, সেটা বিভিন্ন যুগের ঘোড়ার অভিযোজনগত বৈশিষ্ট্য। বিভিন্ন যুগের ঘোড়ার মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো অভিযোজনগত লক্ষ্য করা আছে, সেটা তোমাদের হয়তো 3 নাম্বার দিয়ে তার সাথে 2 নাম্বারে কিছু কোশ্চেন দিতে হবে। এছাড়া না হলে তোমাদের বিভিন্ন যুগের ঘোড়ার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো, মানে তাদের দাঁতের কি পরিবর্তন হয়েছে, তাদের খুঁড়ের কি পরিবর্তন হয়েছে, এই সমস্ত, তারপর তাদের উচ্চতার কি পরিবর্তন হয়েছে, সেইগুলো তোমাদের ছক আকারে লিখতে দিতে পারে। তো এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট, এটা হলো তোমাদের ইউনিট 4। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইউনিট 5 এবং লাস্ট, যেখান থেকে তোমাদের দুটো বড় কোশ্চেন থাকে। তোমাদের যেটা টোটাল 6টা বড় কোশ্চেন থাকে, প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে থাকে, এবং শেষে 5 নাম্বার, যেটা শেষের যে ইউনিট, সেই ইউনিট থেকে দুটো 5 নাম্বারের প্রশ্ন আসে। দুটো 5 নাম্বারের প্রশ্ন কি কি হতে পারে, একটা হচ্ছে দেখো প্রথমের দিকে যেটা আমাদের পরিবেশের যে দূষণজনিত যে জায়গাগুলো আছে, সেখান থেকে একটা আসতে পারে। সেখান থেকে কি হতে পারে, এই যে প্রথম যে প্রশ্নটা দিয়েছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশে কি কি সমস্যা সৃষ্টি করেছে, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসতে পারে। গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু 5 নাম্বার নয়, কিন্তু এটা ভেঙে ভেঙে যদি দেয় সেক্ষেত্রে তোমাদের আসতে পারে, বা কোনো একটা 5 নাম্বারের প্রশ্নের সঙ্গে এটা 2 নাম্বারে যোগ করে দিতে পারে। গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটাও যোগ করে দিতে পারে, গ্রিন হাউসটাও যোগ করতে পারে। 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ এবং তার পরিণতি। অ্যাসিড বৃষ্টির কারণ এবং পরিণতি কিন্তু এবারের জন্য আমার মতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিড বৃষ্টির কারণ মানে কি কি কারণে অ্যাসিড বৃষ্টি হয়, একদম বিক্রিয়া সমেত, যে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, বা কিভাবে H2SO4 তৈরি হচ্ছে, নাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি হচ্ছে, এইগুলো বাতাসে কিভাবে তৈরি হচ্ছে, এবং কিভাবে বৃষ্টির সাথে সেগুলো মিশে অ্যাসিড রূপে পৃথিবীতে পড়ছে, এবং পড়ার পর তার কি কি পরিণতি, যেমন বিভিন্ন ইমারতের ক্ষেত্রে, যেগুলো শ্বেত পাথরের তৈরি ইমারত, সেগুলোর ক্ষেত্রে কি কি প্রভাব ফেলছে, মাটিতে কি কি প্রভাব ফেলছে, মাটিটাকে কতটা অম্ল করে দিচ্ছে, তার ফলে কি ক্ষতি হচ্ছে, সেই যে পরিণতিটা, এইটা কিন্তু ভেঙে ভেঙে ধরো কারণ দিল
2 নাম্বার, পরিণতি দিল 3 নাম্বার, বা কারণ দিল 3 নাম্বার, পরিণতি দিল 2 নাম্বার, এইভাবে ভেঙে অ্যাসিড বৃষ্টি থেকে কিন্তু একটা প্রশ্ন এবারে আসতে পারে। এরপর যদি দূষণের যে মানে আমাদের যে দূষণগুলো আছে, শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, সেগুলো থেকে এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণের কারণ এবং তার প্রভাব কী পড়তে পারে, আমাদের মানব জীবনে তার কী প্রভাব পড়তে পারে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বারবার বলছি, এইগুলো থেকে কিন্তু বোধমূলক প্রশ্ন আসে, তো একটু ভেবেচিন্তে উত্তর দেবে। উত্তর কিন্তু সেই একই হবে, শুধুমাত্র ওরা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে তোমাদের বোধ পরীক্ষণের জন্য বোধমূলকভাবে প্রশ্নটাকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবে, আর কিচ্ছু নয়। তোমরাও সেইটাকে তোমাদের মতো করে রিপ্রেজেন্ট করে দিও। এরপর এখান থেকে যেগুলো টিকা হিসাবে আসতে পারে বা তোমাদের 2 নাম্বারের বা 3 নাম্বারের আসতে পারে এই চ্যাপ্টার থেকে, সেটা হলো ইউট্রিফিকেশান আসতে পারে, বায়োস্ফিয়ার রিজার্ভ আসতে পারে, জৈব বিবর্তন খুব ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট জৈব বিবর্তন। ন্যাটালিটি মর্টালিটি তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, ন্যাটালিটি কি বর্ণনা করো, ন্যাটালিটি কাকে বলে লিখলে তার সমীকরণটা লিখে দিলে হয়ে গেল। মর্টালিটিও একই। এসপিএম আসতে পারে, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আসতে পারে। এইগুলো হচ্ছে তোমাদের টিকা, আমি বলবো যেগুলো টিকার মতো যেটা হয় না, সেই হিসেবে এগুলো খুব ইম্পর্টেন্ট। আর কি আছে, মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। দেখো, নাইট্রোজেন চক্র আগেরবারে পরীক্ষায় এসেছিল, মাধ্যমিক 2023-এ এসেছিল। এবারে এই যে মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, এটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে। 3 নাম্বার বলতে দেখো, তোমাদের তো স্লটে 3 নাম্বার থাকে না, 3 নাম্বারটা 5 নম্বরের মধ্যেই থাকে, 5 নম্বরটাতে 3+2 ভাঙা থাকে, সেই হিসেবে 3 নাম্বার আমি বলছি। তো 3 নাম্বারের এটা আসতে পারে। তো এখানে ইউনিট 5-এ এই কটা কোশ্চেন তোমরা যেন অবশ্যই পড়ে যেও। এখনও আমি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যে সাজেশন তোমাদেরকে 100% কোনো দিন কমন দেওয়া যায় না। সাজেশনে আমি তোমাদেরকে এটা বলতে পারি, কিন্তু সাজেশনে যেগুলো দিলাম, আমি যেগুলো দিলাম, বা আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে যেটা দেওয়া হলো, এইগুলোকে বাদ দিয়ে কিছু করেছেও না। তোমরা পড়তে থাকো, এখনও যেটুকু টাইম আছে, এখনও 1 মাস টাইম আছে হাতে, ভালো করে পড়তে থাকো, দেখো। আর এই আমাদের সাজেশন ফলো করতে থাকো, অবশ্যই উপকৃত হবে এই আশা আমি রাখি। তোমাদের পরীক্ষা ভালো হোক, ভগবানের কাছে এই কামনা করি। ধন্যবাদ।